একটা কথা কি জানেন মশাই, এই রাইটাসের দোতলার 5 নম্বর ব্লকের জায়গাটা ভালো নয়। নাইট গার্ডরা একা একা ওদিকে যেতে ভয় পায়। পুলিশরাও 5 নম্বর জায়গাটাকে একটু এড়িয়েই চলে। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম ব্লক নাম্বার 5। এই গল্পটি নেওয়া হয়েছে নাথ ব্রাদার্স থেকে প্রকাশিত পুরনো কলকাতার ভূতুরে বাড়ি এই বইটি থেকে। প্রধান চরিত্রে ফণীবাবু আর মিস্টার দাস, দুটো চরিত্রের ভূমিকাতেই রয়েছি আমি আদিত্য। টিম গল্পকার আন্তরিকভাবে ধন্যবাদ জানায় রাজগঞ্জ পাবলিক লাইব্রেরিকে। রাজগঞ্জ পাবলিক লাইব্রেরি আমাদের এই বইটি দিয়ে আমাদের যথেষ্ট সাহায্য করেছে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ব্লক নাম্বার 5। ছোটখাটো ব্যাপার নয় বসাই। বিবাদীবাগের 4খানা গ্যারেজ নিয়ে এই 6 লক্ষ বর্গফুট ফ্লোর পেসের এই রাইটার্স বিল্ডিং। হাসতে হাসতে বললেন মহাকরণের কেয়ারটেকার ফণীন্দ্রমোহন রায়। একটু থেমে একটা সিগারেট ধরিয়ে ম্যাপের মতো বড় একটা নকশা আমার দিকে এগিয়ে দিলেন। কিছু বুঝতে পারছেন? আমি মাথা ঝাঁকালাম, তারপর আস্তে আস্তে বললাম, জটিল গোলক ধাঁধার মতো এই প্ল্যানের ব্লু প্রিন্ট বুঝলেন, কি করে বুঝবো? এটা হলো গিয়ে রাইটার্স বিল্ডিং এর লেটেস্ট নকশা। এইটি দেখুন। মহাকরণের ক্যাম্পাসের ভেতর মোট 13টা বাড়ি। 13টা? বিশ্বাস হচ্ছে না তো? কুক কুক করে হাসলেন কেয়ারটেকার। তার দু চোখে গর্ভের আওয়াজ ফুটে উঠল। বহুদর্শী অভিজ্ঞ শিক্ষকের মতোই আমাকে এই রাইটার্সের সকল তথ্যগুলো তিনি একে একে বলতে শুরু করলেন। সবচেয়ে পুরনো এই 4তলা বিল্ডিংটি, তার সঙ্গে 6তলা বাড়ি আছে 3টি, আর 4তলা বাড়ি আছে 9টি। এই হলো মোট 13টি। তাছাড়াও আছে একটা বিশাল বাড়ি, যার মধ্যে ক্যান্টিন ঘর, হল ঘর আরো ইত্যাদি নানা রকমের ঘর বানানো হয়েছে। এই বিশাল রাইটাসে শুধু ঘরই আছে ধরুন 1424। হল ঘর 43টা, বাথরুম আছে 160টা, সিঁড়ি 25টা, লিফট রয়েছে 6টা ধরুন। সেন্ট্রাল গেটের ধারে একটা বাগান আছে, তার ছাদের ওপরে ফুলের পট আছে ধরুন 2000-এরও বেশি। তাহলে এবার বলুন তো, কি নেই এই রাইটার্সে? হিন্দুদের শিব মন্দির, মুসলমানদের প্রার্থনা হল, জেলা ডিপো, চর্বি কাউন্টার, 6টা ক্যান্টিন, গোটা 40-এর পান বিড়ির দোকান, গোটা 50 চায়ের ও মিষ্টির দোকান, ছোটখাটো একটা দমকল, ব্যাংক, ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস পর্যন্তও আছে এখানে। এই পর্যন্ত বলে থামলেন ফণীবাবু। তারপর দূরে সন্ধ্যায় ঘনায়মান অন্ধকারের মধ্যে আচ্ছন্ন সেই সুপ্রাচীনকালের বাড়ির অতিকায় এক একটা প্রেতচ্ছায়ার মতো পিলারগুলোর দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন,
জানেন, মন্ত্রী থেকে দারোয়ান পর্যন্ত সব মিলিয়ে 6,000 লোক কাজ করে এখানে। ভিজিটার আসে নানা কাজে, তা ধরুন প্রায় 6,000। দিনের বেলাটা এই 12,000 লোকের গুঞ্জনে সারা রাইটার্স পুরো গুমগুম করে। হঠাৎ থেমে গেলেন ফণিবাবু। তার চোখে মুখে অস্বস্তির চিহ্ন স্পষ্ট ফুটে উঠল। ভেতর ভেতর যেন কোনো যন্ত্রণা চেপে অস্ফুট স্বরে বললেন, কিন্তু রাত হলে কি পরিবর্তন হয় জানেন? এই গোটা বাড়িটা শ্মশানের মতো একেবারে নিঝুম হয়ে যায়। আর তারপর আবার চুপ। কি হলো ফণিবাবু? এই বিশাল বাড়িতে আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স কি? আরে সেটা শুনো বলেই তো এই এত রাতে আপনার... আরে না না, থাক সেসব কথা। আমার কথার মাঝেই ফণিবাবু কেমন বিরোধ করে উঠলেন। যেন মনে হচ্ছে জোর করে কোনো এক দুঃস্বপ্নকে তিনি কাটিয়ে উঠতে চাইছেন। তিনি একটু কৃত্রিম হাসি এসে ঘরের অস্বস্তিকর পরিবেশটাকে হালকা করে বললেন, দেখুন স্যার, আপনারা হলেন গিয়ে ইন্টালেকচুয়াল মানুষ। আপনারা ওসব শুনলে বিশ্বাসই করবেন না, মজাকুরি বলেই উড়িয়ে দেবেন। ঢং ঢং করে ফণিবাবুর অফিসের দেওয়ালে ঝোলানো ঘড়িতে 7টা বাজল। পরবর্তী কোয়ার্টারের পাশের সিঁড়িতে কাদের যেন পায়ের শব্দ শোনা গেল। এত রাতে কারা আসছে ফণিবাবু? একটু ধৈর্য ধরুন, এক্ষুনি বুঝতে পারবেন। বলতে বলতে বাড়ির অনেকগুলো দারোয়ানেরা লাইন করে এসে এক একটি করে চাবি ফণিবাবুর টেবিলে জমা করতে লাগলো। আর এই মহাকরণের বিশাল সংসারের মালিক ক্ষিপ্ত গতিতে তার অফিস ঘরে পূবের দেওয়াল জুড়ে টাঙানো কাঁচের পাল্লা দেওয়া চাবির বাক্সটা খুলে ফেললেন। তার ভিতরে বসানো রয়েছে অগন্তি হুক। প্রত্যেক হুকের ওপর নম্বর লেখা রয়েছে। ফণিবাবু তার চোখ দুটো কুঞ্চিত করে চাবির নম্বর মিলিয়ে বাক্সে রাখতে রাখতে বললেন, জানেন, প্রত্যেক দিন আমাকে এই 6,000 চাবি সামলাতে হয়। তারপর হঠাৎ করে আমার খুব কাছে এসে গলাটা একটু নামিয়ে বললেন, এই যে চাবি দিচ্ছে এরা কারা জানেন? কেন? দারোয়ান? ফণিবাবু মাথা ঝোঁকালেন। কেন যেন অর্থপূর্ণ একটা হাসি এসে বললেন, হুম, আপনি যে জন্য এসেছেন এখানে তার সুরাহা এরাই করে দিতে পারে। এরাই হলো আপনার এক একটা জীবন্ত র মেটেরিয়ালস। মানে? এরাই হলো প্রোটেক্টিভ এরিয়ার, অর্থাৎ মন্ত্রীদের এলাকার নাইট গার্ড। তারপর তার নিজস্ব টেবিলের উপরের চাবিগুলোর দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এই যে দেখছেন ফাঁকা ঘরগুলো, যেগুলি এখনো চাবি জমা পড়েনি, এগুলো হচ্ছে মন্ত্রীদের ঘরের চাবি। প্রায়শই চিফ মিনিস্টার সবার শেষে যান। ওনার যেতে যেতে ধরুন 10টা। উনি চলে গেলে আমাকে রাউন্ডে বেরোতে হয়, বিশেষ করে প্রোটেক্টিভ এরিয়ায়। তারপরে চুপ করে গিয়ে কেন যেন রাইটার্সের নকশাটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার দু চোখে যন্ত্রণার চিহ্ন স্পষ্ট ফুটে উঠল। আপনি কি একাই যান? একা বই, নাইটগার্ড এবং সন্ত্রাসীরা তো যে যার পোস্টিংয়ে থাকে। হাতে 8 ব্যাটারির টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যখন দোতলায় যাই, তখন সারা শরীর কেমন যেন ছমছম করে ওঠে। তখন আমার মনে হয় আমি যেন এক গভীর জঙ্গলের ভেতর কোনো এক বড় বাড়িতে এসে পড়েছি। আবার চুপ করে গেলেন ফণিবাবু, আর কেমন স্থির আর অপলক চোখে অফিসের মেঝের দিকে একভাবে তাকিয়ে রইলেন। তার নাইট রাউন্ডে সেই দুঃস্বপ্ন ছবিগুলো যেন শোভাযাত্রা করে চলেছে তারই চোখের সামনে দিয়ে। কলকাতার সবচেয়ে পুরনো এবং বড় অফিস বাড়ির কেয়ারটেকার প্রত্যক্ষদর্শী ফণীন্দ্রনাথ রায় তার তীব্র আবেগ ও ব্যথা বেদনা মিশিয়ে যে দীর্ঘ বিবৃতিটি দিলেন, তা হলো এরকম।
একটা কথা কি জানেন মশাই, এই রাইটার্সের দোতলার 5 নম্বর ব্লকের জায়গাটা ভালো নয়। নাইট গার্ডরা একা একা ওদিকে যেতে ভয় পায়। পুলিশরাও 5 নম্বর জায়গাটাকে একটু এড়িয়েই চলে। আপনি যদি রাত্রের বেলা সেন্ট্রাল ব্লকের সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন, যতই উঠবেন তত আপনার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করবে। আর 5 নম্বরের দিকে যত এগোবেন তত আপনার কানে আসবে নানান রহস্যময় শব্দ। দেখবেন হাওয়া নেই, বাতাস নেই, অথচ দরজা জানালার কাঁচের সার্সিগুলো থরথর করে কেঁপে উঠল। আমাদের এখানে বেশিরভাগ ঘরই বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, অথচ সেই সময় শুনতে পাবেন টাইপরাইটারের খটখট আওয়াজ। এছাড়া ঝড়ের গতিতে টাইপিং করে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয়, আরও আছে। কোনো কোনো গার্ড রাত্রির দিকে ভুল করে ওদিকে চলে গেলে তারা নাকি শুনতে পায় জুতো পরে অনেকগুলো লোক একসাথে কদম মিলিয়ে চলছে। তারপর হঠাৎ মাঝ রাস্তাতেই তাদের আওয়াজ বন্ধ হয়ে যায়, যেন শূন্যতেই তারা অদৃশ্য হয়ে গেছে। আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স হয়েছে এসবের একটিও? হুম হুম, হয়নি আবার, অনেকবার হয়েছে। প্রথমে ভয় লাগতো, কিন্তু এখন গা সওয়া হয়ে গেছে। আমি ফ্যাল ফ্যাল করে ফণিবাবুর দিকে তাকিয়ে আছি। হঠাৎ তিনি নিজের টেবিলে রাখা কলিং বেলটা দুবার বাজালেন। বেল বাজানোর পর মুহূর্তেই একজন গার্ড এসে দাঁড়ালো দরজার সামনে। ফণিবাবু গার্ডটিকে বললেন, মেহবুবকে একবার ডাকো তো, বলবে আমি ডাকছি। কিছুক্ষণের মধ্যেই মেহবুব এসে হাজির। সে এসে দাঁড়াতেই ফণিবাবু তাকে উদ্দেশ্য করে বললেন, মেহবুব এসছো, এনার সাথে তোমার আলাপ করিয়ে দিই। ইনি হলেন মিস্টার দাস, আমার বন্ধু। ইনি এসেছেন রাইটার্সের কিছু অভিজ্ঞতা শুনতে, তাই তোমাকে ডেকেছি। আমি মেহবুবে তাকিয়ে বললাম, আসলে মেহবুব ভাই, আমি এসব কাহিনীর ওপর প্রচুর কৌতূহলী। তা ফণিবাবু বললেন, তোমার কাছে একটা গল্প আছে তাই? গল্প নয় দাসমশাই, গল্প নয়। মাঝপথেই আমাকে থামিয়ে দিল মেহবুব। ছোট থেকেই গাঁয়ে বড় হয়েছি মশাই। ভয় কি জিনিস সেটা আমি কোনোদিন শিখিনি। রাতের বেলা মরার খাট ধরে বসে নিশ্চিন্ত মনে বিড়িতে টানও দিয়েছি, কিন্তু পাড়াগাঁ থেকে বেরিয়ে এসে আলো জ্যোৎস্নায় ভরপুর এই শহরে কোনোদিন ভাবতে পারিনি আমার ভয় বলে বস্তুটার সাথে পরিচয় হবে। সেদিন আমার ডিউটি ছিল দোতলার 4 নম্বর ব্লকে। সন্ধ্যের পর থেকেই ডিউটির তোড়জোড় শুরু করে দিলাম। রাইটার্সের বড় ঘড়িটায় ঢং ঢং করে 8টা বাজতেই 4 নম্বর ব্লকের দিকে গিয়ে পাহারা শুরু করলাম। তারপর কেটে গেল অনেকটা সময়। একটানা পায়চারি করতে করতে আমার পা দুটো একেবারে ধরে গিয়েছিল। আমি যেখানে পায়চারিতে ছিলাম সেখানে অফিসের সামনে অতিথিদের বসার জন্য চেয়ার পাতা রয়েছে। ভাবলাম সেখানে গিয়ে একটু বসে থাকি, কিন্তু বসতে না বসতেই আমার চোখ দুটো জড়িয়ে এসেছিল। হঠাৎ তন্দ্রা ভাঙল একটা হালকা শিশির শব্দে। শব্দটা কোথা দিয়ে আসে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেই শব্দটা করিডোরের চারপাশে যেন প্রত্যেক ঘরের প্রত্যেক ইটের ফাঁক দিয়েই প্রতিধ্বনিত হচ্ছে। আচমকা একটা ভারী কিছু পড়ার শব্দ হলো, আর আমার তন্দ্রা ভাবটাও এক ছটকায় কেটে গেল।
ছুটে বারান্দায় যেতেই আটকে উঠলাম। মনে হলো আমার পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। আমি স্পষ্ট দেখলাম লিনোনিয়াম মোড়া প্রোটেক্টিভ এরিয়ার আলিন্দে আড়াআড়িভাবে পড়ে আছি একটা লাশ, যার পরনে খুব দামি একটা স্যুট। ভয়ে আতঙ্কে চিৎকার করে আমি সেই মুহূর্তে সোজা দৌড় দিলাম পুলিশের চৌকির কাছে। কিছুক্ষণ পর সঙ্গে করে 5 জন সশস্ত্র পুলিশ নিয়ে যখন সেখানে পৌঁছল, আমি সত্যি বলছি বাবু, সেই বারান্দায় ডেড বডির কোনো চিহ্ন মাত্র ছিল না। শুধু বিভিন্ন ব্লকের মুখে করিডরের ঘোলাটে আলো বুকে নিয়ে সেই দীর্ঘ বারান্দাটা যেমন গায়ে দিয়ে পড়ে থাকে তেমনই পড়ে আছে।